আজ আমরা দেখব একক কোষের কণা সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা বিভিন্ন ধরনের একক কোষ দেখেছি এই পর্যন্ত। সরল বা ঘনকাকার একক কোষ, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিকের কণা সংখ্যা নিয়ে আমরা অত মাথা ঘামাই না। আমরা মেইনলি তিনটি একক কোষই দেখব। তো সবার প্রথমে সরল বা ঘনকাকার একক কোষ, যেটা সরল বা ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কি হতো, ধরলাম এটি আমাদের একটি সরল ঘনকাকার একক কোষ। তো আমরা কি জানি, সরল ঘনকাকার একক কোষের যতগুলি কৌণিক বিন্দু আছে, প্রত্যেকটি কৌণিক বিন্দুতে আমাদের অণুপরমাণুগুলো থাকে। এবার আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি, এই যে কৌণিক বিন্দুগুলো, এগুলোকে যদি আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি, আমরা দেখব এই যে প্রত্যেকটি কোণ আছে, তিনটি বাহু, তো প্রত্যেকটি কোণ এরকম তিনটি বাহু। তো এই যে তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর ক্ষেত্রে আমরা দেখব যে কণাগুলো, সেগুলো তো মোটামুটি গোলকাকার। তো আমরা দেখছি যে পুরো বৃত্তটা কিন্তু বা কণাটার পুরোটা কিন্তু একটা একক কোষের ক্ষেত্রে অবদান করছে না, শুধু এই পার্টটুকু করছে, তাই তো? তাও এটা একটা 3 ডাইমেনশনাল পার্ট। মানে এটা যদি আমার একটা স্ফিয়ার হয় বা গোলক হয়, মানে 3D, মানে যেটা স্পেস আছে, বৃত্ত না কিন্তু গোলক, তাহলে তার এই পার্টটা আবার এইখান থেকে কিছুটা অংশ, মানে এরকম একটা অংশ শুধু আমার একক কোষের ক্ষেত্রে অবদান করছে, একটা 3D অংশ, সেটা আমার এই একক কোষের ক্ষেত্রে অবদান করছে। তাহলে এই বাকি পার্টটুকু কোথায় যাচ্ছে? এই বাকি পার্টটুকু অন্যান্য একক কোষের ক্ষেত্রে অবদান করছে। তার মানে কি, একটা পদার্থে তো একটা একক কোষ থাকে না, একটা পদার্থে পাশাপাশি অনেকগুলো একক কোষ থাকে, তাই তো? অনেকগুলো একক কোষ পাশাপাশি থাকে, একসাথে থাকে, গায়ে গায়ে লেগে থাকে। তাই এই পাশে যে একক কোষটা আছে, তার সাথে তার এই কণাটার কিছুটা অংশ সেই একক কোষে যাচ্ছে। আবার নিচে একটা একক কোষ আছে, তাতে এই বাকি অংশটুকু অবদান দিচ্ছে। আবার পাশে একটা একক কোষ আছে, তাতে কিছুটা অবদান হচ্ছে। এইভাবে তাহলে প্রত্যেকটা যে কৌণিক বিন্দুতে কণাগুলো আছে, অণুপরমাণুগুলো কিন্তু একটা স্পেসিফিক একক কোষে অবদান দিচ্ছে না। অণুপরমাণুগুলো বিভিন্ন সংলগ্ন একক কোষগুলোতে সম্মিলিতভাবে পার্ট নিচ্ছে। তার মানে আমি বলতে পারি না একটা একক কোষের একটা কৌণিক বিন্দুতে কেবল একটাই কণা আছে, না। একটা কণা যদি এরকম হয়, তার কিছুটা পার্ট আছে, মানে একটা অংশ আছে। এবার প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা কোণে এক একটা কণার কতটুকু অংশ এক একটা একক কোষে যাচ্ছে, এক একটা একক কোষের প্রত্যেকটা কোণে। সেটা হলো, যদি আমরা একটা একক কোষকে ভাবি এরকম, যে ধরলাম এটি আমাদের একটি একক কোষ, একটা একক কোষ, এর পাশে আরেকটি একক কোষ আছে, এভাবে গায়ে গা লেগে আছে, ঠিক আছে? এবার এই একক কোষটার ঠিক পিছন দিকে আরো দুটি একক কোষ আছে, ঠিক পেছনের দিকে লেগে আছে, এইভাবে, এই বাহুর সাথে এইভাবে ঠিক পেছনের দিকে লেগে আছে। ঠিক একইভাবে এই সামনের লাল একক কোষটির পিছনে একটা সবুজ একক কোষ ঠিক লেগে আছে, এই এমন করে। ঠিক আছে, পেছনের দিকে লেগে আছে এভাবে, মানে এটা একটা একক কোষের প্লেন আর কি, এভাবে। এটা একটা একক কোষ, এটা একটা একক কোষ, ঠিক আর পেছনের দিকে আরেকটা একক কোষ, আরেকটা একক কোষ, তাই টোটাল 4টা একক কোষ হলো, ঠিক আছে? এবার আরো 4টে একক কোষ ঠিক একইভাবে আমরা এর ওপরে, এই তলটার উপরে আরো 4টা একক কোষ ঠিক এভাবে বসিয়ে দেব। প্রথমে প্রথম লাল একক কোষটার উপরে একটা একক কোষ বসবে, ঠিক লালটার উপরে। আরেকটা লালের পেছনে যে সবুজটা আছে, তার পেছনে একটা একক কোষ দিয়ে দিই।
সেম সাইজেরই হবে। এই হলুদটার পেছনে এবং সবুজটার ওপরে একটা একক কোষ আছে। সাইজ, একক কোষের সাইজটাকে সেম করতে হবে। ঠিক হলুদটার পেছনে সবুজটার উপরে একটা একক কোষ আছে। ঠিক একইভাবে আরেকটা একক কোষ আমরা নিচ্ছি। ডান দিকের লাল একক কোষটির উপরে এবং ডান দিকের লাল একক কোষটির উপরে যে সবুজ একক কোষটি আছে তার উপরে আরেকটি একক কোষ নিচ্ছি। তাহলে টোটাল 1 2 3 4, নিচে 3টি আর উপরে 4টি মিলে, নিচে 4টি উপরে 4টি মিলে টোটাল আমার কতগুলো একক কোষ হলো? 8টি একক কোষ হলো। ঠিক আছে, এবার এত কিছু আমরা কেন করলাম? কারণ এই যে প্রত্যেকটি কোণ আছে, আমরা যদি ভিতরের দিকের একটা কোণ দেখি তাহলে আমরা দেখব যে যে কোনো একটা কোণকে যদি আমরা দেখি, আমরা এই যে এই নিচের দিকের লাল, এই লাল কোষটা, এই লাল কোষটার এই বাহুটাকে যদি আমরা দেখি, এখানে যে কৌণিক বিন্দুটা আছে এটাকে যদি আমরা দেখি, আমরা দেখব যে এখানে তো কিছুটা পার দিচ্ছে, আবার এই কোষটাকে কিছুটা পার দিচ্ছে, পিছনের দিকের দুটো কোষকে কিছুটা পার দিচ্ছে। তাহলে 4টা একক কোষ, 4টা একক কোষে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে গেল। এর ওপরের লালের ঠিক এই যে আমাদের যে এই পাশের লাল একক কোষটা আছে সেটা এরকম, তো তার যে ঠিক এই একক কোষটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই একক কোষটা সম্পূর্ণ ইউজ হয়ে যাচ্ছে যখন 8টা একক কোষ থাকছে। তার মানে কি, এই লাল একক কোষটায়ও কিছুটা পার দিচ্ছে, এই লাল একক কোষটায়ও কিছুটা পার দিচ্ছে, তার পাশের লাল একক কোষটায় কিছুটা পার দিচ্ছে, ওর পিছনের দিকের একক কোষটায় কিছুটা পার দিচ্ছে, তার পিছনের দিকের একক কোষটায় কিছুটা পার দিচ্ছে, আবার উপরে যে 4টা আছে তাতে কিছু পার দিচ্ছে, এই উপরে যে 4টা আছে তাতে কিছুটা পার দিচ্ছে, লালের উপরে যে হলুদটা আছে তাতে কিছুটা পার দিচ্ছে, এই পাশের উপরেরটায় কিছুটা পার দিচ্ছে। আমরা দেখছি যে এই 8টা কোষে যখন কণাটা সম্পূর্ণ কিছু কিছু অংশ দিয়ে দিচ্ছে তাহলে আমি পুরো কণাটা পেয়ে যাচ্ছি বৃত্তাকার। এর দ্বারা আমরা এটা বুঝতে পারছি যে তার মানে একটা একক কোষে যে আমার কণাটা থাকে তার কিছুটা পার্ট যে একক কোষটা নিচ্ছে, 8টা একক কোষে যদি কণাটা ডিভাইড হয়ে যায় তাহলেও পুরোটা হয়ে যাচ্ছে। মানে পুরো, মানে একটা গোটা কণা কৌণিক বিন্দুতে যদি থাকে, মানে কোণায় যদি থাকে, ও একসাথে 8টা একক কোষকে তার অংশ দিতে পারে। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যে 8টি একক কোষ মিলে আমার একটি কণা হচ্ছে। 8টি একক কোষ মিলে আমাদের একটি কণা হচ্ছে, তাই তো? তার মানে একটা কণা 8টি একক কোষকে জিতছে। তার মানে একটা কণা যদি কোনো একক কোষের কোণে থাকে সেটা একসাথে 8টা একক কোষের অংশ। তার মানে একটা একক কোষে একটা কণা কতখানি, মানে 8টি একক কোষ মিলে যদি একটি কণা হয় তাহলে একটি একক কোষে কতগুলি কণা থাকছে কোণায়, কিনারাতে? 1/8 অংশ, 1/8টি কণা থাকে। মানে আমি যদি একটা সিঙ্গেল একক কোষ ধরি আমার কাছে আছে, তার কোণায় যদি কোনো কণা থাকে তাহলে আমি বলবো যে সেই কণাটা হচ্ছে একটা কণার 1/8%, পুরোটা না, 1/8% নয়, 1/8 অংশ। এক অংশ মানে পুরোটা, 1/8 মানে ওই কণাটার 8 ভাগের 1 ভাগ হচ্ছে আমার একক কোষটার কোণে থাকে, কিনারায় থাকে। বোঝা গেল? পুরো কণাটা থাকে না, পাশাপাশি 8টা কোষ মিলে একসাথে থাকলে সেটা একটা গোটা কণা হয়। কিন্তু প্রত্যেকটা একক কোষের কোণে বা কিনারায় আমার 1/8 অংশ কণা থাকে। একটা কণার 1/8 অংশ থাকে, 1/8 ভাগ থাকে। তাহলে যদি এবার আমরা ভেবে দেখি, একটা সরল ঘনকাকার একক কোষের প্রত্যেকটি কোণে যদি আমার 1/8 অংশ কণা থাকে তাহলে একটা ঘনকাকার একক কোষে
টোটাল কতগুলো কণা থাকে। আমি যদি একটা সিঙ্গেল একক কোষ দেখি, একটি একক কোষ নিচ্ছি আমি, একটা একক কোষের এক একটা কোণে বা কিনারায় কতখানি কণা আছে সেটা তো আমি বের করে নিলাম, কিন্তু এবার একটা সিঙ্গেল একক কোষের কথা আমি যদি ধরি তাহলে সেখানে কতগুলো টোটাল কতখানি কণা আছে সরল ঘনকাকার একক কোষে। একটা কোণে 1/8 থাকে, এরকম কতগুলো কোণ আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে টোটাল কণার সংখ্যা কত? 8 × 1/8। একটা কোণে 1/8 থাকে, টোটাল কোণের সংখ্যা 8টা, 8টা কিনারা আছে, উপরে 4টা নিচে 4টা। তাহলে টোটাল কত হলো? একটি কণা। তার মানে একটি সরল বা ঘনকাকার একক কোষে, একটি সরল বা ঘনকাকার একক কোষে, একটা সিঙ্গেল একক কোষ, এরকম ঘনকাকার একক কোষে টোটাল কতখানি কণা থাকে? একটা কণা থাকে। এবার পট করে আমরা দেখে বলবো কোথায় একটা কণা? আমরা তো দেখছি 8টা কোণে এরকম ছোট ছোট 8টা কণা আছে, কিন্তু এগুলি 8টা কণা নয়। কেন? কারণ এগুলি পার্শিয়ালি আছে, এগুলো আংশিকভাবে আছে, পুরোটা লেগে নেই, একদম পুরোটা এরকম লেগে নেই, কিছুটা অংশ ফাঁকা, কিছুটা অংশ অবদান করছে, 1/8 করে অবদান করছে। যেহেতু 8টা কিনারা আছে তাই টোটাল হলো একটি কণা। তাহলে একটি সরল ঘনকাকার একক কোষে কতগুলি কণা থাকে? একটি কণা থাকে। একইভাবে যদি আমরা বাকিগুলোকে দেখি, আমরা দেখব পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আমরা কি জানি যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে সরল ঘনকাকার একক কোষের মতোই 8টি কৌণিক বিন্দুতে 8টি কণা থাকে, কিন্তু প্রত্যেকটা যে পৃষ্ঠ আছে, যে উপরের পৃষ্ঠটা, নিচের পৃষ্ঠটা, এই পাশে একটা পৃষ্ঠ, এই পাশে একটা পৃষ্ঠ, আর এই সামনের দিকের একটা পৃষ্ঠটা, মানে এই পৃষ্ঠটা, আর পিছনের দিকের পৃষ্ঠটা, তাহলে টোটাল হলো 6টা পৃষ্ঠ। প্রত্যেকটা পৃষ্ঠের মাঝখানে একটা করে থাকে, এখানে একটা থাকে উপরের পৃষ্ঠটায়, নিচের পৃষ্ঠটায়, বাম দিকের পৃষ্ঠটায়, ডান দিকের পৃষ্ঠটায়, আর সামনের দিকের যে পৃষ্ঠটা এটাতে, আর পেছনের দিকের যে এই পৃষ্ঠটা এইখানে। এই প্রত্যেকটা পৃষ্ঠের মাঝখানে একটা একটা করে কণা থাকে। এবার এই কণাগুলোও কি পুরো থাকে? এটাও আমাদের একটা আলোচ্য বিষয়। আমরা দেখলাম কোনগুলোতেই যে দেখা যাচ্ছে কণাটা কিন্তু পুরোটা নেই, কিছুটা অংশ, শুধু এই যেই অংশটুকু এখানে লেগে আছে এই পার্টটুকু অবদান করছে, বাকিটা কিন্তু ফাঁকা। কোথায় যাচ্ছে বাকিটা? বাকি 7টা একক কোষের সাথে ভাগ করে নিচ্ছে, তাই তো এক একটা একক কোষে 1/8 দেয় এক একটা কণা। তাহলে এই যে পৃষ্ঠে যে কণাগুলো আছে এগুলো কত অংশ করে দিচ্ছে? আমরা যদি এটা একটা পৃষ্ঠ ধরে নিই, তাহলে এই পৃষ্ঠটাতে এই যে কণাটা আছে, এই কণাটা কতখানি আছে? আমরা যদি এই দিক থেকে একদম চোখের বরাবর আমরা পৃষ্ঠটাকে রাখি, মানে এই হচ্ছে আমাদের পৃষ্ঠের কিনারাটা, তাহলে আমরা দেখব যে কণাটা ঠিক এইভাবে থাকে মাঝখানে। তাহলে কণাটার এই হাফ পার্টটুকু একক কোষের মধ্যে যাচ্ছে, বাকিটুকু তো উপরে বাইরে স্পেসের মধ্যে আছে, তাহলে হাফটুকু শুধু একক কোষের ভিতরে যাচ্ছে। তার মানে এই বাকি হাফ অন্য একটা একক কোষ নিয়ে নিচ্ছে, শুধু এই নিচের হাফটুকু এই একক কোষটার ভেতরে যাচ্ছে। বোঝা গেল? মানে এই আমার একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের উপরের পার্টটুকু অন্য একক কোষ নিচ্ছে, মানে এই একক কোষের উপরের সাথে যে একক কোষটা লেগে থাকবে তাতে হাফ ঢুকে যাচ্ছে এখানে, আর বাকি তলার হাফটুকু এই নিচের একক কোষটা নিচ্ছে। তার মানে প্রত্যেকটা পৃষ্ঠে থাকা কণা হাফ বাইরের পাশের একক কোষটাকে দিচ্ছে, আর হাফটা যেই একক আর নিচের একক কোষটাকে দিচ্ছে। এইভাবে যদি আমরা পৃষ্ঠটাকে ধরি, এই যে পৃষ্ঠটা লেগে আছে এরকম একটা পৃষ্ঠ, মানে এই যদি পৃষ্ঠটা হয় এইভাবে কণাটা থাকে, এই হাফ এই পাশের একক কোষটাকে দিচ্ছে, আর এই হাফ এই পাশের একক কোষটা দিচ্ছে। মানে পৃষ্ঠে থাকা প্রত্যেকটা কণা তাহলে এক একটা একক কোষকে কতখানি দিচ্ছে? হাফ করে। তার মানে পাশাপাশি যদি দুটো একক কোষ থাকে তবে আমার কিনা একটা গোটা কণা হয়, তাই তো? তবে একটা গোটা কণা হয়। তার মানে দুটি একক কোষ মানে একটি কণা। তাহলে একটা একক কোষে কতগুলি কণা? 1/2 কণা।
তাই তো? তাহলে কতগুলো এরকম পৃষ্ঠ আছে? এবার একটা একক কোষের প্রত্যেকটা পৃষ্ঠে হাফ কণা। এটা একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠে থাকা পৃষ্ঠের কেন্দ্রে থাকা কণাটা এই একক কোষটাকে হাফ দিচ্ছে। এরকম কতগুলো পৃষ্ঠ আছে? 6টা। তাহলে টোটাল কতগুলো কণা দিচ্ছে পৃষ্ঠের কেন্দ্রে থাকা ইয়েগুলো? 3টি কণা। তার মানে একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে আমরা যেহেতু জানি প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে থাকা কণাগুলো এক একটা একক কোষকে হাফ করে দেয়, তাহলে পৃষ্ঠকেন্দ্রিক এরকম 6টা পৃষ্ঠ আছে, তাহলে এর জন্য 3টি কণা পাচ্ছি। আবার কৌণিক বিন্দুগুলোতেও আমার কণা আছে। কত থাকে? আগের ইয়েতেই আমরা দেখলাম একক কোষে যে 1/8 করে দেয়, আর 8টা আছে এখানে কণা, তার মানে 1 দিচ্ছে। তাহলে এখান থেকে একটি কণা। তার মানে একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে টোটাল কতগুলি কণা থাকে? 4টি কণা। 3 + 1 4টি কণা। একটি কণা কৌণিক বিন্দুর জন্য, আর 6টা পৃষ্ঠ মিলিয়ে 3টি কণা, টোটাল 4টি কণা। এখন আমরা দেখব দেহকেন্দ্রিক একক কোষের সংখ্যা। আমরা কি জানি দেহকেন্দ্রিক একক কোষে কিরকম হয়? দেহকেন্দ্রিক একক কোষ এরকম হয় যে আমাদের এরকম একটি ঘনকাকার একক কোষ থাকে এবং প্রত্যেকটি কৌণিক বিন্দুতে সরল ঘনকাকার একক কোষের মতো কণা থাকে, এবং দেহের কেন্দ্রে, যে জন্য নামটা এসেছে দেহকেন্দ্রিক, দেহের কেন্দ্রে একটি সম্পূর্ণ কণা থাকে। তাহলে আমরা জানি যে এদের 8টা কোণ আছে এবং 8টা কোণে প্রত্যেকটা কণা 1/8 করে আছে। তার মানে আমরা ধরে নিই যে প্রত্যেকটা কোণে 1/8 কণা আছে। তাহলে টোটাল 8টি কোণ আছে। তাহলে প্রতিটি কোণে যদি 1/8 কণা থাকে, 8টি কোণে 8 × 1/8 কণা আছে, তার মানে একটি কণা আছে। এছাড়া দেহকেন্দ্রিক একক কোষে আর কি কণা আছে? দেহের কেন্দ্রে একটি সম্পূর্ণ কণা আছে। ঠিক আছে, এটি সরল ঘনকাকার একক কোষের, এটি এরকম হবে না। সরল ঘনকাকার একক কোষ, আমরা এখানে দেহকেন্দ্রিক একক কোষের কথা বলছি। দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে প্রত্যেকটি কোণে 1/8 করে থাকে। 8টা কোণ আছে, 8 × 1/8 একটি কণা হচ্ছে। এটা তো পাশাপাশি যা কনসেপ্ট তাই, যে প্রত্যেকটার একটি কণা এক একটা একক কোষে 1/8 দিচ্ছে, পাশাপাশি 8টা কোষ মিলে টোটাল হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে দেহের কেন্দ্রে যে একক কোষটা থাকে, যে কণাটা থাকে, সেটা সম্পূর্ণ সেই একক কোষের ভেতরেই থাকে, বাইরে কোথাও থাকে না, সম্পূর্ণ একক কোষটার ভেতরেই থাকে। এই কণাটা কারোর সাথে শেয়ার হচ্ছে না, কারণ এটা তো ঠিক মাঝখানে, এটা শেয়ার হবে কি করে? কারণ যে পার্শ্ববর্তী একক কোষগুলো সেটা তো বাইরের দিকে, এদিকে এদিকে, এইটা তো সম্পূর্ণ ভেতরে, একক কোষটার ভেতরে। তাই এই কণাটা সম্পূর্ণ একক কোষটার ভেতরে আছে। তাহলে এটাকে আমরা সম্পূর্ণ একটি কণা ধরতে পারি, কোনো অংশ নয়, গোটা এক অংশই এর ভেতরে, কোনো পার্শিয়াল ব্যাপার নেই, পুরোটাই আছে। তার মানে দেহের কেন্দ্রে একটা এক্সট্রা কণা, একটি কণা থাকে কেন্দ্রে। প্রত্যেকটি একক কোষে একটি দেহের কেন্দ্রে কণা থাকে। মানে এর পাশে যদি এরকম কোনো একটা একক কোষ থাকে, এরকম, তারও দেহের কেন্দ্রে এরকম আছে। পেছনের দিকে যদি কোনো একক কোষ থাকে, তারও কেন্দ্রে এরকম, দেহের কেন্দ্রে এরকম আছে, এবং প্রত্যেকটার কেন্দ্রে এরকম থাকে। কিন্তু কণাগুলো যেমন আমাদের ভাগ হয়ে যাচ্ছে, নিচের 4টি ওপরের 4টি, কেন্দ্রের মানে কিনারার কণাগুলো 1/8 করে হচ্ছে, প্রত্যেকটা একক কোষ 1/8 করে পাচ্ছে। কিন্তু প্রত্যেকটা একক কোষের কাছে কেন্দ্রের কণা 1/8 করে থাকলেও তাদের দেহের কেন্দ্রে যে কণাগুলো থাকবে সম্পূর্ণ এক অংশই থাকে। সেজন্য কেন্দ্রের একটি কণা আর কিনারার 8টি কণার 1/8 মিলে একটি কণা, এই মিলে দেহকেন্দ্রিক একক কোষে আমাদের টোটাল থাকে 2টি কণা। ঠিক আছে, তাহলে সারমর্ম আমরা কি দেখলাম? মোটের ওপর কি শিখলাম? যে সরল বা আদিম কোষের ক্ষেত্রে কি হয়? সরল বা আদিম কোষের ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলিতে মোট কণা কি থাকে?
আমরা জানি 8টা কোণ থাকে, 8টা কৌণিক বিন্দু থাকে, প্রত্যেকটি বিন্দুতে কণা থাকে 1/8 করে। তার মানে টোটাল কৌণিক বিন্দু মিলিয়ে মোট কণা হচ্ছে একটি। একক কোষের পৃষ্ঠকেন্দ্রে সরল বা আদিমের ক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রে কোনো কণা থাকে না, দেহকেন্দ্রেও কোনো কণা থাকে না। তাহলে একটা সরল বা আদিম কোষে মোট কণা কতগুলো হলো? একটি। পৃষ্ঠকেন্দ্রিকে কি হয়? আমরা জানি কৌণিক বিন্দুতে 8টা কৌণিক বিন্দু থাকে, প্রত্যেকটি কৌণিক বিন্দু 1/8 করে থাকে, তাহলে কৌণিক বিন্দুর জন্য একটি কণা। পৃষ্ঠকেন্দ্র অবশ্যই থাকে। কটা পৃষ্ঠকেন্দ্র থাকে? 6টা পৃষ্ঠ থাকে। পৃষ্ঠে থাকা কণাগুলো প্রত্যেকটা একক কোষে হাফ করে থাকে, তাহলে এর জন্য 3টা। আর দেহকেন্দ্রে কোনো কণা থাকে না পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে, তার মানে মোট কণা 1 + 3 4টি। তাহলে একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট কতগুলি কণা থাকে? 4টি কণা। দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কি হয়? অবশ্যই 8টি কৌণিক বিন্দুতে 1/8 করে থাকে, মানে একটি কণা তো অবশ্যই থাকে মিনিমাম সবকটি কোষের ক্ষেত্রেই। পৃষ্ঠকেন্দ্র থাকে না দেহকেন্দ্রিকের ক্ষেত্রে। হ্যাঁ, দেহকেন্দ্রে একটা একক কোষের একটা টোটাল কণা থাকে দেহকেন্দ্রে। তার মানে মোট কণা কতগুলো হলো দেহকেন্দ্রের? 2টি। তার মানে সরল বা আদিম কোষের একটি কণা থাকে, পৃষ্ঠকেন্দ্রিকের 4টি কণা থাকে, আর একটি দেহকেন্দ্রিক একক কোষের 2টি কণা থাকে। তার মানে কোন একক কোষে সবচেয়ে বেশি কণা থাকে? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে। কোন একক কোষে সবচেয়ে কম সংখ্যক কণা থাকে? আদিম বা সরল একক কোষে। ঠিক আছে।